সবাইকে স্বাগত আমার এই জিওগ্রাফি ক্লাসে। আজকে আমরা শুরু করব তোমাদের একটি নতুন অধ্যায়, তোমাদের তৃতীয় অধ্যায়। সেখানে হচ্ছে এটা প্রথম পর্ব, তার এটা হচ্ছে শিলা। শিলা এই অধ্যায়ের নাম হচ্ছে শিলা। আমরা প্রথমেই দেখব আজকে প্রথম পর্ব করবো আগ্নেয় এবং পাললিক শিলা। এবার দেখো, শিলা আমরা কাকে বলি? সাধারণভাবে ব্যাপক অর্থে ভূপৃষ্ঠ যা দিয়ে তৈরি তাই হচ্ছে শিলা। সেগুলো শক্ত কঠিন শিলাও হতে পারে, নুড়ি, পাথর, কাপড়, বালি, মাটি যা হতে পারে। যখন পৃথিবী উত্তপ্ত অবস্থা থেকে আস্তে আস্তে শক্ত হয়ে জমাট বাঁধল, তখন উপরে একটি শক্ত কঠিন আবরণ তৈরি হল, সেটি হচ্ছে শিলামণ্ডল। এই শিলামণ্ডল প্রধানত শিলা দিয়ে গঠিত। সুতরাং শিলামণ্ডলের মধ্যে যা যা উপাদান আছে সবই হচ্ছে শিলা। সব কিছুকেই আমরা শিলা বলব ব্যাপক অর্থে। এর মধ্যে কতগুলো, যেমন যৌগিক পদার্থ, প্রধানত এগুলো যৌগিক পদার্থ থেকে অনেকগুলো খনিজের সমাহারে শিলা হয়, যেমন কোয়ার্টজ, ফেলসপার, অভ্র, হর্নব্লেড, পাইরক্সিন, বিভিন্ন খনিজ মিলিয়ে আমরা শিলা পাই। তাহলে শিলা আমি ডেফিনেশন কি দেব? যে সাধারণভাবে বলা যায় শিলা হলো ভূত্বক গঠনকারী বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত কঠিন যৌগিক বস্তু, কঠিন যৌগিক পদার্থ। তাহলে আবার আমি রিপিট করছি যে শিলা হলো ভূত্বক গঠনকারী বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত কঠিন যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ তার মানে এখানে অনেকগুলি খনিজের সমন্বয়ে শিলা তৈরি হয়। এবার খনিজ কি সেটা আমরা পরবর্তী পর্যায়ে এটাকে আরো বিস্তৃতভাবে আলোচনা করব। তাহলে শিলাকে আমরা তার উৎপত্তি অনুসারে কি তিন ভাগে ভাগ করতে পারি: পাললিক শিলা, রূপান্তরিত আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা। আমরা আগেই পড়েছি যে সব শিলা একসঙ্গে গঠিত হয়নি। উপরের যে গলিত অবস্থা, শিলার গলিত অবস্থা থেকে ম্যাগমা বা উত্তপ্ত পৃথিবীর যে উত্তপ্ত পদার্থ ছিল সেগুলো আস্তে আস্তে শীতল হয়ে শিলার রূপ দিচ্ছে। তাহলে প্রাথমিকভাবে প্রথমে কোন শিলা হলো? প্রথমে যে শিলা গঠিত হলো তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। ভূ অভ্যন্তরে এখনো পর্যন্ত শিলা গলিত অবস্থায় আছে, তাহলে ওপরে সেইটি শক্ত আবরণ নিয়েছে। কখনো কখনো দেখা যায় অগ্নুৎপাতের ফলে কি হয়, নিচের কঠিন গলিত পদার্থগুলো কি ভূপৃষ্ঠের বাইরে চলে এসে আবার শিলা তৈরি করে। তাহলে একে আমরা যদিও প্রাথমিক শিলা বলি, তার মানে এই নয় যে আগ্নেয় শিলা এখন আর তৈরি হচ্ছে না, যা পৃথিবীর সৃষ্টির সময় যা হয়েছিল তাই হয়েছে, তা কিন্তু নয়। আগ্নেয় শিলা এখনো তৈরি হচ্ছে, এখনো আমরা আগ্নেয় শিলা হয়ে যাচ্ছে। কখন হয়ে যাচ্ছে? অগ্নুৎপাতের ফলে হচ্ছে। তলায় ম্যাগমা চেম্বারেও সেটি আস্তে আস্তে শীতল হয়ে শিলা হচ্ছে। এটা একটা কি কন্টিনিউয়াস প্রসেস, একেবারে সমানে চলেছে। তাহলে আগ্নেয় শিলা কি? পৃথিবীর সৃষ্টির সময় প্রাথমিক অবস্থায় উত্তপ্ত তরল পদার্থ ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে পৃথিবীর অভ্যন্তরীণ কঠিন হয়ে এই শিলা তৈরি করেছিল। এবং এখনো পৃথিবীর অভ্যন্তরীণ তরল পদার্থ অগ্নুৎপাতের মাধ্যমে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরে এসে শীতল হয়ে যে শিলা তৈরি করে তাকেও আগ্নেয় শিলা বলে। আর অগ্নুৎপাতের মাধ্যমে এর উৎপত্তি বলে এর নাম হচ্ছে ইগনিয়াস রক। ইংলিশে ইগনিয়াস রক বলা হয়।
ইগনিয়াস কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড ইগনিস থেকে, ল্যাটিন ওয়ার্ড ইগনিস থেকে ইগনিয়াস। ইগনিস মানে হচ্ছে অগ্নি, ল্যাটিন ওয়ার্ড ইগনিস মানে হচ্ছে অগ্নি। তাহলে এই হচ্ছে আমাদের আগ্নেয় শিলার উৎপত্তি। তাহলে এই আগ্নেয় শিলা কি সব একই রকম? নিশ্চয়ই সব আগ্নেয় শিলাই একই রকম নয়। হ্যাঁ, আমাদের এখানে দেখো এখানে কতগুলো জিনিস আছে। এইটি আমি আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এটা একটি আগ্নেয় শিলা, হ্যাঁ এটা একটি আগ্নেয় শিলা, এটিও একটি আগ্নেয় শিলা। এই দুটো আগ্নেয় শিলা কিন্তু এক নয়। তাহলে এরকম অজস্র আগ্নেয় শিলা আছে যেগুলো তার বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়। তার বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন রকম। আমরা তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা আগ্নেয় শিলার কিভাবে উৎপত্তি হচ্ছে স্কেচটাতে তোমরা দেখো। স্কেচে এই ভূ অভ্যন্তরে এখানে ম্যাগমা গহ্বর, ম্যাগমা গহ্বরের মধ্যে কি হচ্ছে শিলা গলিত অবস্থায় আছে, তখন আমরা তাকে ম্যাগমা বলছি। এটা তোমরা আগেই পড়েছো অগ্নুৎপাতের সময়। ম্যাগমা থেকে, ম্যাগমা গহ্বর থেকে চাপের ফলে ম্যাগমা, তরল ম্যাগমা উপরের দিকে উঠে ভূপৃষ্ঠে পৌঁছচ্ছে, ভূপৃষ্ঠে পৌঁছচ্ছে হয়ে সেটি বাইরে বেরিয়ে আসছে। তাহলে আর এই ম্যাগমার গহ্বর এখানে এখন তরল, কিন্তু সারা যুগ যুগ ধরে এটা এখানে ম্যাগমা গহ্বর এরকম তরল অবস্থায় থাকবে না। যদি এখানকার ভূতাপ শক্তি কমে যায়, ভূতাপ যখন কমে যাবে, অর্থাৎ যখন শীতল হয়ে যাবে, তখন এই ম্যাগমা গহ্বরে যেসব ম্যাগমা জমা থাকবে সেগুলো কিন্তু শিলায় রূপান্তরিত হবে, শক্ত হয়ে শিলায় রূপান্তরিত হবে। তাহলে এখানকার যে শিলা এবং বাইরে বেরিয়ে আসার যে শিলা, এই দুটো শিলা কিন্তু মধ্যে প্রকৃতিগতভাবে পার্থক্য হবে। তাহলে শিলা কোথায় জমাট বাঁধছে তার উপর নির্ভর করে শিলাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো আগ্নেয় শিলার শ্রেণী বিভাগের মধ্যে একটা হচ্ছে নিঃসারী, একটা হচ্ছে উদ্বেদী। নিঃসারী মানে যে ম্যাগমার নিঃসরণ ঘটেছে, অর্থাৎ ভূত্বকের উপরে বেরিয়ে এসছে, তাকেই বলছে নিঃসারী। এই ম্যাগমা চেম্বার থেকে নল দিয়ে ম্যাগমার একটা পথ, গহ্বর থেকে একটা পথ দিয়ে সে ভূপৃষ্ঠে পৌঁছচ্ছে এবং সেখানে দুপাশে লাভার সঞ্চয় হচ্ছে, হয়ে সে আস্তে আস্তে উঁচু হয়ে কি আগ্নেয়গিরি গিরি একটা রূপ নিচ্ছে। তার সঙ্গে ধোঁয়া ইত্যাদি জলীয় বাষ্প এগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা যেহেতু ভূপৃষ্ঠের ওপরে, এটা ভূপৃষ্ঠের ওপরে যে লাভা বেরিয়ে আসছে সে এক ধরনের শিলা তৈরি করছে। তাহলে এগুলোকে বলা হয় নিঃসারী শিলা, যার নিঃসরণ ঘটেছে ভূপৃষ্ঠে। তাহলে এটা হচ্ছে নিঃসারী শিলা। আর যেগুলো ভূপৃষ্ঠের মধ্যে জমা আছে, একদম বাইরে বেরিয়ে আসেনি, তাকে বলছে উদ্বেদী শিলা। এখানে দেখো নিঃসারী শিলা এবং
হচ্ছে উদ্বেদী শিলা। এবার সব নিঃসারী শিলার উপাদান কি? সাধারণত লাভা। লাভা, যেটি ম্যাগমা থেকে, ম্যাগমা যখন বেরিয়ে এসে বাইরে থাকে, তোমরা এটা আগেই আমরা আলোচনা করেছি, তাকেই বলা হয় লাভা। লাভার মধ্যে জলীয় বাষ্প বা বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে না, শক্ত, তখন ওই খনিজগুলো শক্ত হয়ে লাভা শিলা তৈরি করে। তাহলে বাইরে যে শিলাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে নিঃসারী শিলা, এগুলো হচ্ছে লাভা শিলা। এবার আমরা যদি কোনো কপটি দিয়ে দেখি, ব্যাসল্ট সাধারণত এই লাভা শিলা। লাভা শিলাকে, ব্যাসল্টকে সাধারণত লাভা শিলা বলা হয়। এছাড়াও অন্য অনেক রকম শিলা আছে। এরপরে দেখা যাচ্ছে এই নিঃসারী লাভা শিলার সঙ্গে আর কি শিলা দেখা যায়? আর পাইরোক্লাস্টিক শিলা দেখা যায়। পাইরোক্লাস্টিক, তাহলে নিঃসারী শিলাকে দুটো ভাগ করেছি, লাভা শিলা ব্যাসল্ট আর পাইরোক্লাস্টিক শিলা বা তুফ। পাইরোক্লাস্টিক শিলা কি? পাইরোক্লাস্টিক শিলা হচ্ছে অগ্নুৎপাতের সময় এর মধ্যে, প্রাথমিকভাবে হয় না, কিন্তু যখন এই একটা অগ্নুৎপাতের পরে কিছুদিন পর্যন্ত কি আগ্নেয়গিরি স্তব্ধ থাকে, ঘুমো এসে, তারপরে আবার কিছুদিন বাদে কি আবার অগ্নুৎপাত হয়। আমরা একে ভাগ করেছি অবিরাম আর সবিরাম আগ্নেয়গিরি। তারপরে পরবর্তীকালে যখন একটা অগ্নুৎপাত হয়ে যাওয়ার পরে বেশ কিছু 1000 বছর একটা আগ্নেয়গিরি ঘুমিয়ে রইল, তারপরে আবার যখন সেখানে অগ্নুৎপাত হলো, তখন কি হলো, এই নলের মধ্যে যে শিলাগুলো জমে থাকলো সেগুলো প্রবল চাপে, এত চাপ আসে নিচ থেকে, প্রবল চাপে সেগুলো টুকরো টুকরো হয়ে বেরিয়ে পড়লো। এটা আমরা আগেই বলেছি যে ভেসুভিয়াসে যে ভলকানিক বম হয়েছিল, তাহলে এই শিলাগুলো টুকরো টুকরো হয়ে বাইরে লাভা বেরোনোর আগে এগুলো বেরিয়ে আসে। কারণ এটা না বেরিয়ে আসলে এই রাস্তাটা ক্লিয়ার হবে না, তাহলে নিচে লাভা বেরোতে পারবে না, তাহলে এই অভ্যন্তরীণ প্রবল চাপে এগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে। এগুলোকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? এই যে পাইরোক্লাস্টিক শিলা। তাহলে এই যে নিঃসারী শিলার দুটি উপাদান, একটি হচ্ছে লাভা শিলা আর একটি হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা। এরপরে আসছে উদ্বেদী মানে যেটা কি একদম ভূত্বকে বেরিয়ে আসলো না, কিন্তু তার মাটির নিচে বা মাটির কাছাকাছি জমাট বাঁধে। অগ্নুৎপাতের একটা পর্যায়ে চলে গেলে আবার সেই জায়গাটা আসলে ঠান্ডা হয়ে যায়। সব জায়গায় যে মানে পৃথিবীর সৃষ্টির সময় থেকে যে একই জায়গায় আগ্নেয়গিরি হয়েছে তা নয়, কিন্তু কয়েকটা যুগে এক একটা আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠেছে, আবার আর একটা মৃত হয়ে গেছে। তাহলে সেই ভূগর্ভস্থ তাপ যখন আস্তে আস্তে বিকিরণ করে সে শীতল হয়ে যাবে, তখন এই ম্যাগমা গহ্বরের যে ম্যাগমাগুলো সেগুলো মাটির তলাতেই ঠান্ডা হয়ে কি শিলা তৈরি করবে। তাকে বলছে কি শিলা? উদ্বেদী শিলা। এই শিলা একদম গভীরে করতে পারে, অনেক নিচে, মাটি থেকে 10-12 কিলোমিটার নিচে করতে পারে, আবার খুব মাটির কাছাকাছিও করতে পারে। যেখান থেকে অগ্নুৎগম হচ্ছে সেই নলের মধ্যেও সে জমাট বাঁধতে পারে, এই কাছাকাছি, ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে। যখন খুব গভীরে যেটা হয় তাকে বলা হয় কি পাতলিক শিলা। পাতলিক কথাটা এসছে, বা ইংরেজিতে বলা হয় প্লুটোনিক রক। প্লুটো হচ্ছে পাতালের দেবতা। ল্যাটিন সাহিত্যে প্লুটো হচ্ছে পাতালের দেবতা, সেই জন্য এটি বলা হচ্ছে প্লুটোনিক রক। আর যেটা একদম মাটির কাছাকাছি জমাট বাঁধে সেটাকে বলা হয় উপপাতলিক শিলা। তাহলে পাতলিক শিলা, এটার সঙ্গে উপপাতলিক শিলা নিশ্চয়ই একটা কি পার্থক্য থাকবে। পার্থক্য থাকবে? পাতলিক শিলা এখানে ম্যাগমাটা যে ঠান্ডা হবে, শীতল হবে, সেটা
সেটা কি হবে, খুব আস্তে আস্তে শীতল হবে। হ্যাঁ, আস্তে আস্তে শীতল হবে। আর এই ভূপৃষ্ঠের কাছে যে শিলাটা আসবে সেটা খুব কি এর থেকে অপেক্ষাকৃত দ্রুততর হারে শীতল হবে, কারণ এটা ভূপৃষ্ঠের কাছাকাছি সহজে তাপ বিকিরণ করতে পারবে, সেই জন্য এখানে একটু দ্রুততর হারে কি হবে, শীতল হবে। এই বৈশিষ্ট্যের জন্য, এই দুটো পার্থক্যের জন্য যে কোথায় জমাট বাড়ছে, এই দুটো শিলার বৈশিষ্ট্য আলাদা হয়। এইখানে ধীরে ধীরে জমাট বাঁধে বলে এই ম্যাগমার মধ্যে যে বিভিন্ন খনিজ আছে, কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, হর্নবেল, হ্যাঁ, এইগুলো, এই ইয়েগুলো, খনিজগুলো প্রত্যেকটি আলাদা আলাদা। এইগুলো আস্তে আস্তে জমাট বাঁধে বলে এরা প্রত্যেকটি কি তাদের নির্দিষ্ট গলনাঙ্ক আছে। ফলে যখনই টেম্পারেচার বা উত্তাপ নামছে, এক একটা টেম্পারেচারে সেই এক একটা খনিজ কি হচ্ছে, গলনাঙ্কে পৌঁছে যাচ্ছে এবং তখন সে কি জমাট বাঁধছে, গলনাঙ্ক থেকে নেমে যাচ্ছে, তখন সে জমাট বাঁধছে। যেমন এখানে যেমন ধরো গ্রানাইট, এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে গ্রানাইট। এটি একটি গ্রানাইট শিলার একটি উদাহরণ, একটা স্যাম্পল। সেটি দেখো, দেখা যাচ্ছে না তো, এখানে দেখো এখানে দেখো এর মধ্যে সাদা, কালো, হ্যাঁ, নানা রকমের কি ডট দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই কালোটা হচ্ছে হর্নব্লেন, আর মাইকা দুটোই হতে পারে, এটাকে মাইক্রোস্কোপ ছাড়া বোঝা যাবে না। সাদাটা হচ্ছে ফেলসপার, আবার এর মধ্যে সাদা মাইকাও আছে, মাস্কোভাইট মাইকাও আছে। তাহলে এইটা হচ্ছে গ্রানাইটের উদাহরণ, যেখানে এইখানে এটা আরো সুন্দরভাবে আসছে। এটা হচ্ছে গ্রানাইটের উদাহরণ। এইখানে বিভিন্ন খনিজগুলোকে আমরা আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারি। খালি চোখের থেকেও আমরা যদি এটাকে মাইক্রোস্কোপের তলায় ফেলি, তাহলে দেখা যাবে এই প্রত্যেকটা খনিজকে আলাদা আলাদাভাবে আমরা চিহ্নিত করতে পারছি, কেননা প্রত্যেকটি খনিজ হচ্ছে কি তার আলাদা বৈশিষ্ট্য আছে, খনিজের গঠন আলাদা। এটা আমরা পরবর্তীকালে করব। তাহলে উপপাতালিক এবং পাতালিক, এই হচ্ছে দুটো ভাগ। তাহলে এবার দেখো পাতলিক শিলার কি উদাহরণ, গ্রানাইট, তাছাড়াও গ্যাব্রো, ডায়োরাইট, পেগমাটাইট, সায়ানাইট, এরকম। কেন শুধু তো ধীরে ধীরে জমাট বাঁধা নয়, এদের তো রাসায়নিক উপাদানও আলাদা, সেই অনুসারে এত রকমের শিলা পাতলিক শিলা। এরপরে এর বৈশিষ্ট্য কি, এখানে পাতলিক শিলার বৈশিষ্ট্য খুব ধীরে ধীরে ম্যাগমা জমাট বেঁধে শিলায় পরিণত হয় বলে খনিজের স্ফটিকগুলি খুব স্পষ্ট হয় এবং বড় হয়, সহজেই চিহ্নিত করা যায়, যেটা আমি বললাম। আর এই প্রকার শিলার আপেক্ষিক ঘনত্ব কম এবং রং হালকা হয়। অরজন এটা পিঙ্ক রঙের হবে অথবা সাদা রঙের হবে। যদি পিঙ্ক ফেলসপার থাকে, যদি গোলাপি ফেলসপার থাকে তাহলে এটা পিঙ্ক কালারের হবে, আর না হলে সাদা ফেলসপার থাকলে সাদা রঙের হবে। এরপরে আসছে উপপাতলিক শিলার বৈশিষ্ট্য কেমন হবে। উপপাতলিক শিলার ভূগর্ভের ঠিক নিচেই হয়, ভূগর্ভের খুব কাছাকাছি এটা জমাট বাঁধে, সেই জন্য তার ধীর গতিতে জমাট বাঁধে না, সেই জন্য এর কণাগুলো কি হয়, খুব সূক্ষ্ম হয়, খুব সূক্ষ্ম হয়, এরকম বড় বড় কণা হয় না। একটা শিলা দেখালেই বুঝতে পারবে এটা হচ্ছে ডায়োরাইট। ডায়োরাইট শিলা হচ্ছে উপপাতালিক শিলার একটি বৈশিষ্ট্য।
এখানে দেখো ছোট ছোট গ্রেন আছে, ছোট ছোট কণা আছে, কিন্তু সেটা এত ঘন সন্নিবদ্ধ, এত সূক্ষ্ম, যেটা আমরা চট করে আইডেন্টিফাই করছি, কিন্তু এটা আলাদা করতে পারছি না। সব মিলিয়ে একটা কালো রঙের শিলা তৈরি হয়েছে। তাহলে এটাই হলো হচ্ছে পাতলিক এবং উপপাতলিকের বৈশিষ্ট্য। গ্রানাইট উপপাতলিকের ইয়ে হচ্ছে ডলোরাইট এবং ডায়োরাইট এবং পরফাইরিন, এই দুটোই হচ্ছে উপপাতলিক শিলার কি উদাহরণ। এবার আমরা দেখব আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলো কি কি। এর থেকে আমরা কি বুঝতে পারি যে আগ্নেয় শিলা খুব কঠিন এবং সংবদ্ধ, ভীষণ শক্ত এবং কঠিন, এবং এর মধ্যে বিভিন্ন খনিজগুলো স্ফটিক আকারে তৈরি হয়েছে, এবং এই স্ফটিকগুলো আয়তন নির্ভর করবে সেটা কত গভীরে জমাট বেঁধেছে। যেমন পাতলিক শিলার স্ফটিকগুলো অনেক বড় বড়, যেটা সহজেই স্ফটিকের জন্য আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি। আবার উপপাতলিক শিলা বা লাভা শিলার স্ফটিকগুলো লাভা শিলার স্ফটিক প্রায় হয় না, একসঙ্গে সব জমাট বেঁধে যায়, আর উপপাতলিক শিলার স্ফটিকগুলো খুব ছোট ছোট। আচ্ছা, আর কি? আর হচ্ছে এর মধ্যে উলম্ব দারণ এবং ফাটল খুব বেশি থাকে। যখন এটি ওপরে হয়ে যায়, যখন এটা এর উপর দিকে চাপ কমে যায়, তখন এর মধ্যে এরকম ফাটল দেখা যায়। আগ্নেয় শিলা এরকম ফাটল দেখা যায়। উপর দিকে চাপ যখন হ্রাস পায়, তখন এর মধ্যে ফাটল বা দারণ দেখা যায়। আর এগুলো ভারী হয়, কারণ মধ্যস্থ খনিজগুলো খুব ঘনভাবে বিন্যস্ত, একটার সঙ্গে একটা খুব শক্ত হয়ে আটকে আছে, এজন্য এটা ভারী হয় এবং এটা কঠিন হয় বলে সহজে ক্ষয় পায় না। নদী টদী ইত্যাদি যখন এর উপর দিয়ে প্রবাহিত হয়, এটি শক্ত শিলা হিসেবে আমরা ধরি এবং এখানে ক্ষয় কম হয়। আর এটি সছিদ্র নয়। শিলার দুটি গুণ আছে, একটা সছিদ্রতা, একটা প্রবেশ্যতা। যদি শিলার পার্টিকেলসগুলো, শিলার কণাগুলো একটু লুজ, একটু আলগা থাকে, তখন তার মধ্যে দিয়ে জল প্রবেশ করে, তখন আমরা তাকে বলি সছিদ্র শিলা। আর প্রবেশ্যতা সেরকম। প্রবেশ্যতা হচ্ছে এই একটি ঘন তরল বা গ্যাসীয় পদার্থ প্রবেশ করবার ক্ষমতাকে বলা হয় কি প্রবেশ্যতা শিলার মধ্যে। আর হ্যাঁ, তাহলে এইটি হচ্ছে সছিদ্রতা যদি বেশি থাকে, এর প্রবেশ্যতা কম। প্রবেশ্যতা সাধারণত শক্ত বলে ফাটলের দারণ দিয়ে বা দারণগুলো দিয়ে বা ফাটলগুলো দিয়ে জল প্রবেশ করে। এমনিতে সাধারণভাবে শিলার উপরে জল দিলে সে জল গড়িয়ে যাবে, সে শিলা শুষে নিতে পারবে না বা তার মধ্যে দিয়ে সে প্রবেশ করতে পারবে না। তাহলে এইগুলো সহজে খুব অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। ফলে মাটির তলায় যদি এই গ্রানাইট শিলা থাকে, তাহলে সেখানে জল পাওয়ার আশা খুব কম, ভূগর্ভস্থ জলের সঞ্চয় হওয়ার আশা খুব কম। আর এখানে জীবাশ্ম নেই। হ্যাঁ, জীবাশ্ম কি? শিলার মধ্যে যে ছাপ, স্কেলিটন বা জীবের একটা জীবের যে ছাপ পড়ে যায়, এটা পাললিক শিলা পড়ানোর সময় পড়বো, এই ধরনের জীবাশ্ম একদমই দেখতে পাওয়া যায় না। তাহলে এখানে কিন্তু মূল্যবান বিভিন্ন ধাতব খনিজ পাওয়া যায় আগ্নেয় শিলাতে, এবং এই শিলাতে কোনো স্তর থাকে না। বুঝতেই পারছো, কোনো স্তরে জমা হয় না, ফলে এর মধ্যে কোনো স্তর দেখা যায় না। এই হচ্ছে তোমাদের আগ্নেয় শিলার বৈশিষ্ট্য। তাহলে আমরা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য পড়েছি, আর আগ্নেয় শিলার কাকে বলে, কিভাবে হয়, ক্লাসিফিকেশন ইত্যাদি পড়া হয়ে গেল। এরপর আমরা পড়ব হচ্ছে কি পাললিক শিলা। পাললিক শিলা
তাহলে দুটো প্রধান আগ্নেয় শিলা আমাদের যেটা বয়ে আছে সেই দুটো, একটা হচ্ছে পাতলিক শিলা গ্রানাইট, আর একটা হচ্ছে শিলা নিঃসারী শিলা, সেটা হচ্ছে ব্যাসল্ট। হ্যাঁ, এটা সাধারণত গ্রানাইট একটু হালকা হয়, হালকা হচ্ছে মহাদেশীয় ভূত্বক তৈরি করে। এই শিলা অপ্রবেশ্য এবং কি হয়, কোয়ার্টজ ফেলসপার মাইকা দিয়ে তৈরি হয়। আর এর দানাগুলো একটু কঠিন এবং বড়, আর ব্যাস প্রত্যেকটা দানার ব্যাস 3 মিলিমিটারের বেশি হয়। আর এর উপরে যে ভূমিরূপ তৈরি হয় সেগুলো হচ্ছে গোলাকার হয়। এটা আমরা পরবর্তী পর্যায়ে পড়ব। ব্যাসল্ট হচ্ছে একটা ভারী শিলা, একটা মহাসাগরীয় ভূত্বক প্রধানত তৈরি করে। আমরা বলেছি মহাসাগরীয় পাত আর মহাদেশীয় পাত, এটা মহাসাগরীয় পাত তৈরি করে, মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়, খুব শক্ত, ভারী এবং ক্ষয় প্রতিরোধ করে। অনেকটা দেখতে এইরকম। আর এর দানাগুলো খুব সূক্ষ্ম, খালি চোখে আলাদা আলাদা দানা দেখাই যায় না, মাইক্রোস্কোপের তলায় না ফেললে। ব্যাস হবে 1 মিলিমিটারেরও কম, এবং এর উপরে যে ভূপ্রকৃতি হবে সেটি হচ্ছে চ্যাপ্টার ধরনের ভূপ্রকৃতি। আচ্ছা, এবার আমরা পড়ছি পাললিক শিলা। তাহলে আমরা এখন আগ্নেয় শিলার স্তর থেকে চলে যাচ্ছি পাললিক শিলা। পাললিক শিলা হচ্ছে কি আমাদের ভূপৃষ্ঠ থেকে তোমার একটি নদী, এগুলো নদী, হিমবাহ ইত্যাদি এগুলোকে ক্ষয় করছে। হ্যাঁ, এগুলোকে ক্ষয় করছে, ভূত্বকের উপরের অংশ ক্ষয়িত হচ্ছে। সেই ক্ষয়িত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা এসে কোনো নিচু জায়গায়, সে স্থলভাগে হ্রদে হতে পারে অথবা সমুদ্রে হতে পারে, আস্তে 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 কি আস্তে আস্তে স্তরে 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 জমা হচ্ছে। এখানে কি হবে, এই কণাগুলোর ওজন অনুযায়ী, হ্যাঁ, বা ব্যাস অনুযায়ী এগুলো কি হবে, স্তরে স্তরে। ভাবছি যেটা ভারী, হ্যাঁ, সেটা যাবে একদম নিচে, তার উপরে একটু, তার চেয়ে একটু হালকা, তার চেয়ে একটু হালকা, এইভাবে ক্রম। যেহেতু মিডিয়ামটা হচ্ছে জল, জলের মাধ্যমে এটা সঞ্চিত হচ্ছে, ফলে এটা একটি ক্রম অনুসারে সাজানো থাকে। তাহলে এইখানে নিচের যে লেয়ারটা, একদম নিচের যে লেয়ারটা, তার উপরে কি হচ্ছে, কি এই জলের ওজন করছে, চাপ করছে, আবার এই উপরে শিলাস্তরের চাপ করছে, এই শিলাস্তরের উপরে জলেরও চাপ করছে, ফলে এটি আস্তে আস্তে চাপে এবং নিচে, যদি অনেক নিচে চলে যায় তা ভূগর্ভস্থের তাপে এটি কঠিন শিলায় রূপান্তরিত হচ্ছে। তাহলে একেই বলা হচ্ছে পাললিক শিলা। পলি থেকে পাললিক শিলা কথাটি এসছে। এটা ইংরেজিতে একে বলা হয় সেডিমেন্টারি রক। হ্যাঁ, এটা কোথা থেকে এসছে, ল্যাটিন শব্দ সিডেড থেকে সেডিমেন্টারি এসছে, যার অর্থ কি থিতিয়ে পড়া, সিডেড। ল্যাটিন শব্দ সিডেড থেকে সেডিমেন্টারি কথাটা এসছে, যার অর্থ থিতিয়ে পড়া। অর্থাৎ পলিগুলো জলের উপরে আস্তে আস্তে থিতিয়ে পড়লে জলের তলায়, তাহলে তার থেকে চাপে জমাট বেঁধে দীর্ঘদিন ধরে, 100 বছর 200 বছর নয়, লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলে আসছে। তাহলে এই পাললিক শিলা আর একটা নাম হচ্ছে স্তরীভূত শিলা, কারণ একটি স্তরে স্তরে জমে। স্তরীভূত শিলা স্তরে স্তরে জমে বলে এর নাম আমরা স্তরীভূত শিলাও বলি। এবং এগুলো
এই স্তরগুলোকে আমরা চিনতে পারি কেননা প্রত্যেকটি পললের আর কি পলিকণার বা বৈশিষ্ট্য আলাদা। বেলে পাথরের বালিগুলো যেমন হবে, কাদা পাথরের কাদাগুলো ঠিক সেরকম হবে না। কাদা পাথর হচ্ছে একটু কালো রঙের, একটু আরও সূক্ষ্ম, বালি হচ্ছে আর একটু সাদা ধূসর রঙের আর একটু মোটা। সুতরাং এগুলো যখন স্তরে স্তরে সাজানো হয়, সাজিয়ে দেয়, প্রকৃতি সাজিয়ে দেয়, তখন এইগুলো কিন্তু স্তর যখন তৈরি হয়ে যায় তখন আমরা সচক্ষে দেখতে পারি যে এই বেলে পাথর কেমন হবে। এখানে একটা বেলে পাথরের এক্সাম্পল আছে, কিন্তু স্তরগুলো এতে আমরা দেখতে পাচ্ছি না। এখানে বালি আছে, সেইটুকু আইডেন্টিফাই মানে চিহ্নিত করা যায়। হাত দিয়ে ফুটলে পরে, হাত দিয়ে স্ক্র্যাচ করলে পরে বালি উঠে আসে, তখন এগুলোকে বোঝা যায় যে এটা বেলে পাথর, বালি দিয়ে তৈরি। মূলত এটা বালি দিয়ে তৈরি। তাহলে এই পাললিক শিলাও তাহলে বিচিত্র রকমের হয়, বিভিন্ন রকমের হয় বলে একেও আমরা কি করছি, শ্রেণী বিভাগ করছি। এখানে একটা ছোট করে শ্রেণী বিভাগ করা আছে, তো বলে দিই। এটা হচ্ছে পাললিক শিলা দুভাবে হচ্ছে, সংঘাত শিলা আর অসংঘাত শিলা। সংঘাত শিলা হচ্ছে যেগুলো যান্ত্রিক উপায়ে শিলা ক্ষয় পেয়ে এবং বাহিত হয়ে এসে সঞ্চিত হয়ে যে শিলা তৈরি করে, বালি, কাদা, এগুলো ছোট ছোট পলি, এগুলো সমস্ত সংঘর্ষে, সংঘাত কথাটা কেন এসছে, এটা ভূপ্রাকৃতিক শক্তির সংঘাতের ফলে এই কণাগুলো উদ্ভূত হচ্ছে। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে ক্ষয়িত যে সমস্ত পদার্থ, সেই পদার্থগুলো বাধিত হয়ে সমুদ্রের তলায় বা কোনো নিচু জায়গায় জমা হয়ে এই শিলা তৈরি হচ্ছে। একে বলা হচ্ছে সংঘাত শিলা। সংঘাত শিলাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। জলভাগেও ওটা হতে পারে, সমুদ্রের নিচে, আবার হ্রদের নিচে হতে পারে, আবার হচ্ছে স্থলভাগেও হতে পারে। স্থলভাগে হলে কিরকম হবে, যে একদম জলে নাই, তো নিচু জায়গাগুলোতে এগুলো জমাট ওপরে আস্তে আস্তে স্তরে স্তরে জমে এগুলো জমাট মানতে পারে। জলভাগের মধ্যে দেখা যাচ্ছে বেলে পাথর, কাদা পাথর, এগুলো হচ্ছে কি জলভাগে গঠিত সংঘাত শিলা। আর স্থলভাগের উপরে খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে লোয়েস। লোয়েস হচ্ছে গভীর মালভূমি থেকে বা মরুভূমি থেকে বায়ু দ্বারা বাধিত হয়ে যে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থগুলো, লোয়েস কথাটার মানে হচ্ছে স্থানচ্যুত পদার্থ, সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থগুলো বহুদূর পর্যন্ত উড়ে গিয়ে পড়ে। তার একটা ক্যাপাসিটি আছে, কতদূর নিয়ে যাবে, লক্ষ লক্ষ না হলেও হাজার হাজার মাইল দূরে গিয়ে হোয়াংহো অববাহিকায় গিয়ে যেখানে বায়ুর গতিবেগ থেমে যায় বা কমে যায়, তখন সেগুলো সেখানে জমা হয়। তাহলে লোয়েস হচ্ছে স্থলভাগে গঠিত একটি পাললিক শিলা, অসংঘাত শিলা। আরো আছে বেন্টোনাইট। বেন্টোনাইট বলে আরেকটি আছে, শিলা আছে, সেটাও এরকম স্থলভাগে গঠিত শিলা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার জৈব পদার্থ দ্বারা গঠিত শিলা, পাললিক শিলা, সংঘাত, অসংঘাত। আচ্ছা, সংঘাত এবং অসংঘাত শিলার মধ্যে স্পষ্ট ক্লাসিফিকেশনটা বুঝতে পারলে, এটা হচ্ছে যান্ত্রিকভাবে গঠিত শিলা। তো অসংঘাত শিলাকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জৈব উপায়ে বা জীব দ্বারা সৃষ্ট অসংঘাত শিলা, আরেকটি হচ্ছে রাসায়নিক উপায়ে সৃষ্ট অসংঘাত শিলা। জীব দ্বারা সৃষ্ট এবং রাসায়নিক উপায়ে সৃষ্ট, এই দুটোই হচ্ছে এর ভাগ। রাসায়নিকভাবে সৃষ্ট হচ্ছে এই পলিগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে, কখনো যে পলিগুলোর যে সেডিমেন্ট
বা পলিগুলো আসছে তার মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়ে যে শিলা তৈরি হয়, যেমন ডলোমাইট, রক, জিপসাম ইত্যাদি। ডলোমাইট, রাসায়নিকভাবে গঠিত ডলোমাইট, রক, জিপসাম এগুলো হচ্ছে অসম্ভব শিলা। আর স্থলভাবে জীব দ্বারা গঠিত পাললিক শিলা হচ্ছে কি, জীব দু রকমের আমরা জীব দেখছি, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। হ্যাঁ, এই উদ্ভিদ এক ধরনের করে পাললিক শিলা তৈরি করে, উদ্ভিদের দেহ পরিবর্তিত হয়। আর এখানে জীব বা জীবকুল সমুদ্রের যারা থাকে তারা তাদের বিক্রিয়া, তাদের কার্যকলাপ থেকে আরেক ধরনের পাললিক শিলা তৈরি হয়। তাহলে প্রাণী যেগুলো হয়, প্রাণী থেকে সৃষ্ট হয় চুনা পাথর। তাহলে প্রাণী দেহ থেকে হয় হচ্ছে, প্রাণীরা তৈরি করে চুনা পাথর। আর এর থেকে উদ্ভিদ থেকে হয় হচ্ছে লিগনাইট বা অন্যান্য কয়লা। এটা হচ্ছে উদ্ভিদ থেকে তৈরি হয়। লিগনাইট এক ধরনের কয়লা। তাহলে প্রাণী দেহ থেকে হয় চুনাপাথর আর উদ্ভিদ থেকে হয় হচ্ছে লিগনাইট। আবার দেখা যায় সমুদ্রের পলিস্তরের মধ্যে কি থাকে, ডায়াটম, অ্যালগি, এসব খুব সূক্ষ্ম অ্যালগি, এগুলো হচ্ছে অণুজীব, এগুলো সব সমুদ্রের মধ্যে থাকে। এইগুলো হচ্ছে কি পরবর্তীকালে সঞ্চিত হয়ে তাদের এবং জমাট বেঁধে তার থেকে আমরা পাচ্ছি খনিজ তেল। তাহলে সমুদ্রের পলিস্তরের মধ্যে যদি ডায়াটম, অ্যালগিগুলো সঞ্চিত থাকে, পরবর্তীকালে তার থেকে হাইড্রোকার্বন তৈরি হয়, হয়ে সেখানে খনিজ তেল তৈরি হয়। আর উদ্ভিদ থেকে, তাহলে এখানে প্রাণীদেহ উদ্ভিদ থেকে পাচ্ছে যে চুনাপাথর ছাড়াও হচ্ছে খনিজ তেল পাচ্ছে। আর উদ্ভিদ থেকে পাচ্ছি আর লিগনাইট কয়লা পাওয়া যাচ্ছে। এছাড়া হচ্ছে বিটুমিনাস, লিগনাইট, বিভিন্ন ধরনের কয়লা পাওয়া যাচ্ছে। তাহলে এই পাললিক শিলা কিন্তু আমাদের দুটি কি খুব গুরুত্বপূর্ণ শক্তির উৎস। হ্যাঁ, একটা হচ্ছে খনিজ তেল আর একটা হচ্ছে কয়লা। দুটোই হচ্ছে আমাদের জ্বালানির প্রধান উৎস। এই জন্যই পাললিক শিলার একটা কি অর্থনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। যেমন কয়লা, খনিজ তেল কেবল পাললিক শিলাতেই পাওয়া যায়। অগভীর জলাভূমিতে পলি সঞ্চয়ের সঙ্গে বিভিন্ন রকমের উদ্ভিদের অরণ্য গড়ে ওঠে এবং পরবর্তীকালে ভূ আন্দোলনে সেটা যদি জলের তলায় চাপা পড়ে যায়, তবে লক্ষ লক্ষ বছর ধরে কি হয়, রাসায়নিক বিক্রিয়ার চাপ, তাপ এবং রাসায়নিক বিক্রিয়ায় সেটা কয়লায় পরিণত হয়। আবার খনিজ তেল কি দেখা যাচ্ছে, এখন থেকে প্রায় 5-6 কোটি বছর পূর্বে উষ্ণ সমুদ্রের তলদেশে পলি বালি সঞ্চয়ের সঙ্গে জমা পড়তে থাকে ডায়াটম এবং অ্যালগি প্রভৃতি সূক্ষ্ম প্রাণী, এবং এগুলো শিলাস্তরের ভাঁজে জমা হয় এবং বিভিন্ন রাসায়নিক বিবর্তনের ফলে এর থেকে তৈরি হয় হাইড্রোজেন এবং কার্বন গঠিত যৌগ হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনই হচ্ছে খনিজ তেল। তাহলে এগুলো পাললিক শিলার মধ্যে সঞ্চিত দেখা যায়। সাধারণত এর ঊর্ধ্বভঙ্গে এগুলো সঞ্চিত হয়ে থাকে। পাললিক শিলার আর একটা কি জিনিস দেখা যায়, জীবাশ্ম। হ্যাঁ, জীবাশ্ম এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাললিক শিলা। যখন জলভাগের স্তরে স্তরে পলি সঞ্চিত
হয় তখন মৃত সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদ এই পলির মধ্যে চাপা পড়ে এবং পরবর্তীকালে এর ছাপ থেকে যায় এই পলির স্তরের মধ্যে। একে বলা হয় জীবাশ্ম। এবং পাললিক শিলা ছাড়া অন্য কোনো শিলাতে এই জীবাশ্ম দেখা যায় না। সেই জন্য এই জীবাশ্মগুলো আমাদের অতীত ভূতাত্ত্বিক ইতিহাস জানার জন্য এই জীবাশ্মগুলো খুব গুরুত্বপূর্ণ। এর থেকে বোঝা যায় আগে কোন কোন প্রাণী ছিল, তারা বিলুপ্ত হয়ে এখন যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওই প্রাণী থাকলে ও কোন পরিবেশে বাস করত। এর থেকে একটি শাস্ত্র তৈরি হয়েছে জিওলজি বা ভূতত্ত্বের, তার নাম হচ্ছে প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি হচ্ছে এই শিলাস্তরের ইতিহাসগুলো তৈরি করে। আচ্ছা, এবং আমাদের রকি বা আন্দিজ বা হিমালয়ে এই প্রচুর জীবাশ্ম দেখা যায়। তোমাদের একটা জীবাশ্মের ছবি দেখাচ্ছি, এই জীবাশ্ম ছবি না, জীবাশ্মটাই দেখাচ্ছি। তোমাদের আমি অনেক ক্লাসে দেখিয়েছি, তোমাদের এখন সুযোগ নেই, যখন আবার ক্লাস শুরু হবে তোমরা এগুলো আবার দেখতে পাবে। এটা দেখো, এই যে প্রাণীটা রয়েছে দেখতে পাচ্ছ, একটা কেঁচোর মতো প্রাণী গুটিয়ে রয়েছে, এর নাম হচ্ছে অ্যামোনাইট। হ্যাঁ, এটা একটা সামুদ্রিক প্রাণী ছিল এবং এই প্রাণী বর্তমানে আর দেখা যায় না, নিশ্চিহ্ন হয়ে গেছে। দেখো, এটি আমি নেপাল থেকে সংগ্রহ করেছিলাম, অর্থাৎ হিমালয় অঞ্চল থেকে। অ্যামোনাইট প্রাণীর একটি জীবাশ্ম। তাহলে এই আমাদের মোটামুটি পাললিক শিলা এবং পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো খুব সংক্ষেপে বলে দিই। পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো, একটা হচ্ছে পাললিক শিলার স্তর দেখা যায়, এটা প্রথমেই বলেছি। আমি যে আলোচনা করেছি তার থেকে এই বৈশিষ্ট্যগুলো তোমরা সহজেই বের করে নিতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে পাললিক শিলার স্তর দেখা যায়, পলি কণার আয়তন ও রং এর প্রকৃতির সাহায্যে এর স্তর বোঝা যায়। এবং পাললিক শিলার আরও কতগুলো ক্লাসিফিকেশন আছে, আমি সেখানে আসছি। পাললিক শিলাতে একমাত্র জীবাশ্ম দেখা যায়, এটা বললাম। পাললিক শিলাতে অনেক সময় জলের দাগ, বৃষ্টির চিহ্ন, ঢেউয়ের দাগ এগুলো দেখা যায়। ঢেউ খেলানো, স্তরগুলো ঢেউ খেলানো হয়। আচ্ছা, পাললিক শিলা সাধারণত সছিদ্র হয় এবং ফলে এর মধ্যে দিয়ে শিলার মধ্যে দিয়ে জল প্রবেশ করতে পারে। এগুলো অন্যান্য শিলার তুলনায় একটু কি হয়, নরম হয়, সহজেই ক্ষয় পায় এবং এখানে কোনো স্ফটিক দেখা যায় না। আর পাললিক শিলার মধ্যে কিছু মূল্যবান খনিজ পাওয়া যায়, যেটা আমাদের পক্ষে খুব দরকার, মানে আমাদের পক্ষে খুব মূল্যবান, সেটা হচ্ছে কয়লা এবং খনিজ তেল। এই জন্য এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। পাললিক শিলার জীবদেহ থেকে গঠিত বলে এই দুই জ্বালানিকেই বলা হয় জীবাশ্ম জ্বালানি। তাহলে এই হচ্ছে আমাদের পাললিক শিলার বৈশিষ্ট্য। এবার পাললিক শিলার যে যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলা, সেই পাললিক শিলাকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। যান্ত্রিক যে সংঘাত শিলা, সাধারণভাবে যান্ত্রিকে আবার তিন ভাগে, মানে তার আয়তন অনুসারে, পলির আয়তন অনুসারে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, প্রস্তরময়। প্রস্তরময় এর ব্যাস হচ্ছে 2 মিলিমিটারের বেশি। ব্যাস মানে পর্যন্ত শিলার এই ব্যাসটা, এই ব্যাস হচ্ছে 2 মিলিমিটারের বেশি, অর্থাৎ বড় বড় টুকরো, যেমন এরকম টুকরো। এগুলো হচ্ছে প্রস্তর, এগুলো কি এর থেকে আরো ছোট, এটা 2 মিলিমিটারের অনেক বেশি হবে। হ্যাঁ, এরকম এর মধ্যে পাথরের মধ্যে
থেকে 2 মিলিমিটার মধ্যে হচ্ছে বালুকাময়, যেমন বেলে পাথর, আর একটা হচ্ছে কর্দমময়, সেখানে এগুলো হচ্ছে 0.06 এর থেকেও যেগুলো কম, 0.06 এর থেকেও যেগুলো যার ব্যাস কম সেগুলো হচ্ছে কর্দমময়। এগুলো হচ্ছে কাদা পাথর, শেল ইত্যাদি। তাহলে এইভাবে মানে সাধারণ যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলারও আবার তার পলির সাইজ অনুসারে, পলির আয়তন অনুসারে তাকে তিনটে ভাগে ভাগ করা যায়, প্রস্তরময়, বালুকাময়, কর্দমময়। তাহলে এই হচ্ছে আমাদের কি পাললিক শিলা সম্পর্কে আমাদের জানার কথা, যেগুলো মোটামুটি জানলাম। এরপরে আমরা পড়ব পরবর্তী পর্যায়ে রূপান্তরিত শিলা এবং তার সঙ্গে শিলাচক্র এবং খনিজ। ঠিক আছে, তোমরা ভালো থাকবে সবাই। আমরা আবার পরের ক্লাসে মিট করব।